Hello viewers, good morning. Welcome to my channel IRR Solution. আজ আমি তোমাদের কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সাম এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, নিচের কোন বিকল্পটি সঠিক নয়? নিচের কোন বিকল্পটি সঠিক নয়? আহমেদাবাদ সবরমতী, হায়দ্রাবাদ কৃষ্ণা, কোটা চম্বল, নাসিক গোদাবরী। সঠিক আনসার কি হবে? কোন বিকল্পটি সঠিক নয়? এখানে শহরের নাম দেওয়া আছে আর নদীর নাম দেওয়া আছে। তাহলে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, আহমেদাবাদ এটা হচ্ছে সবরমতী, এটা হচ্ছে সঠিক। কোটা চম্বল এটাও সঠিক। নাসিক গোদাবরী। তাহলে হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদটা মুসি নদীর তীরে অবস্থিত। তাহলে এই বিকল্পটি সঠিক নয়, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, লাইফ ডিভাইন গ্রন্থটি রচয়িতা কে? লাইফ ডিভাইন স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিরোজিও। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? লাইফ ডিভাইন এই গ্রন্থের রচনা হচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে শ্রী অরবিন্দ। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতা হচ্ছেন শ্রী অরবিন্দ। আর স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা, বর্তমান ভারত। আর ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা। ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। তার বিখ্যাত রচনা ছিল টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এছাড়াও দ্য ফকির অফ জাহাঙ্গীরা, এই দুটো গ্রন্থের রচয়িতা ছিলেন ডিরোজিও। নেক্সট কোশ্চেন, কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংশ্লিষ্ট রাজ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? আর্টিকেল 153 অনুযায়ী প্রত্যেক রাজ্যের জন্য একজন করে রাজ্যপাল নিযুক্ত থাকেন। আর রাজ্যের প্রশাসনের শাসনতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল। এই রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। রাজ্যপালের নিযুক্ত হওয়ার বয়স হচ্ছে 35 বছর, 35 বছর। আর এর সময় বা মেয়াদকাল হচ্ছে 5 বছর। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এই নামটা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর বর্তমান রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস। আর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা মনে রাখবে যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটি আর্টিকেল 60 অনুযায়ী ধারা 60 নম্বর অনুযায়ী ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতির যোগ্যতা হচ্ছে 35 বছর বয়স পর্যন্ত এবং এর মেয়াদ হলো 5 বছর। রাজ্যপাল রাষ্ট্রপতি এদের একই যোগ্যতা, 35 বছর বয়স, আর মেয়াদকালটা হচ্ছে 5 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন? ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে? ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে।
অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেছিলেন। লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, এটা মনে রাখবে। তিনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন, সূর্যাস্ত আইন। তার আমলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1790 সালে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটেছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল 1792 সালে। শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটেছিল এবং সেই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়েছিল। ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল, এটা মনে রাখবে। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের আমলে 5 সালা বন্দোবস্ত প্রথা এবং 1 সালা বন্দোবস্ত প্রথা চালু হয়েছিল। 1772 সালে 5 সালা বন্দোবস্ত এবং 1777 সালে 1 সালা বন্দোবস্ত প্রথা চালু হয়েছিল। লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়। তার সময়ে 1853 সালে, সালটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল। তো লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয় এবং তার সময়ে 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। এছাড়াও তার আমলে 1856 সালে, সালগুলো মনে রাখবে, 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। বিধবা বিবাহ আইন পাস হয়। আর লর্ড হার্ডিঞ্জ এর আমলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়েছিল। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়েছিল লর্ড হার্ডিঞ্জের আমলে। সালটা ছিল 1845। এই সমস্ত তথ্যগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল, একটু আগে অ্যান্সার দিয়েছি, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বাংলার প্রথম গভর্নর জেনারেল। আর বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম, বাংলার শেষ উইলিয়াম বেন্টিং। এটা হচ্ছে বাংলার শেষ আর ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের উইলিয়াম বেন্টিং। এর আমলে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল 1829 সালে। সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর এবং ভারতের প্রথম, তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। লর্ড ওয়েলেসলি, এটা মনে রাখবে, অধীনতামূলক মিত্রতা নীতি। আর এই নীতিতে প্রথম স্বাক্ষর করেছিলেন হায়দ্রাবাদের নিজাম 1798 সালে। 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন। এই সময় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1799 সালে। সালগুলো মনে রাখবে। 1799 সালে টিপু সুলতানের সাথে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল ইংরেজদের। আর লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের শেষ গভর্নর জেনারেল আর ভারতের প্রথম ভাইসরয়।
এর সময় কি হয়েছিল, মহাবিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালে। সালটা মনে রাখবে, লর্ড ক্যানিংয়ের সময়ে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ। তাহলে কি বললাম, ওয়ারেন হেস্টিংস ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। নেক্সট কোশ্চেন, ওকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ওকাই জলবিদ্যুৎ কেন্দ্র মণিপুর, গুজরাট, জম্মু কাশ্মীর, উড়িষ্যা। সঠিক অ্যান্সার কি হবে? ওকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত গুজরাটের। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাট। জম্মু কাশ্মীরে একটি জলবিদ্যুৎ আছে, সেটার নাম হচ্ছে সালাল। নামটা মনে রাখবে, সালাল, জম্মু কাশ্মীর অবস্থিত। মণিপুর হচ্ছে লোকটাক, মণিপুর লোকটাক। আর উড়িষ্যাতে আছে হীরাকুন্দ, হীরাকুন্দ। এছাড়াও পাঞ্জাবে আছে ভাগড়া নাঙ্গাল, সেটা পাঞ্জাব। রামগঙ্গা, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, উত্তরাঞ্চল অবস্থিত রামগঙ্গা। নেক্সট কোশ্চেন, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস। নেহেরু ট্রফি হকির সাথে যুক্ত। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তহকিক ই হিন্দ কে রচনা করেন? তহকিক ই হিন্দ আমির খুসরো, মালিক মোহাম্মদ জয়সি, সুলেমান আল বিরুনি। সঠিক অ্যান্সার কি হবে? অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আল বিরুনি। তহকিক ই হিন্দ বা তারিক ই হিন্দ এর রচয়িতা হচ্ছেন আল বিরুনি। আর আমির খসরু রচয়িতা কি? তুগলকনামা, এটা মনে রাখবে, তুগলকনামা, আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতাপাখি বলা হয় বা বুলবুল ই হিন্দ বলা হতো। আর আমির খসরু কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন থেকে গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল পর্যন্ত সভাকবি ছিলেন এই আমির খসরু। এর সাথে আমরা আরও কিছু মনে রাখবে, যেমন কিতাবুল রাহেলা, এটা হচ্ছে ইবন বতুতা, কিতাবুল রাহেলা, ইবন বতুতা। তারিক ই ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বর্নি, তারিক ই ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বর্নি। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন কেন ভারতে এসেছিলেন? সাইমন কমিশন ভারতে কেন এসেছিলেন? সাইমন কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1927, সালটা মনে রাখবে, 1927। এই সাইমন কমিশন যখন ভারতে এসেছিলেন তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। লর্ড আরউইন ছিলেন ভাইসরয়, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দিয়ে থাকে যে যখন সাইমন কমিশন ভারতে এসেছিলেন তখন ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। তাহলে সাইমন কমিশন কিসের জন্য এসেছিলেন? ভারতীয় সাংবিধানিক সংস্কারের জন্য। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। আর এই সময় ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? ইবন বতুতা, একটু আগে বলা হয়েছে ইবন বতুতার গ্রন্থ রয়েছে, যে গ্রন্থ হচ্ছে কিতাবুল রাহেলা। আর ইবন বতুতা ছিলেন মরক্কোর পর্যটক, এটা মনে রাখবে, মরক্কো পর্যটক ছিলেন ইবন বতুতা। তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলকের আমলে।
নেক্সট কোশ্চেন, কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায়? সর্বাধিক বস্তুর ওজনটা কোথায় হয়? কোনো বস্তুর ওজন সর্বাধিক কোথায়? মেরু অঞ্চল, বিষুব অঞ্চল, পৃথিবী থেকে অসীম দূরত্বে, কোনোটি নয়। তাহলে বস্তুর ওজনটা সর্বাধিক হয় মেরু অঞ্চলে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। মেরু অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয়। নেক্সট কোশ্চেন, কে সম্প্রতি ভারতে ৭৯তম গ্র্যান্ড মাস্টার হলেন? ভারতের সম্প্রতি ৭৯তম গ্র্যান্ড মাস্টার হলেন এম প্রাণেশ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর কৌস্তব চ্যাটার্জি ছিলেন ৭৮তম গ্র্যান্ড মাস্টার। আর সুব্বারামান বিজয়লক্ষ্মী ছিলেন ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার হলেন সুব্বারামান বিজয়লক্ষ্মী। আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামের আসার মতন কোশ্চেন।